গল্পের নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তাহলে চলো এবার গল্পে চলে যাই। ভার্সিটির ভিতরে যাওয়ার সময় শাহরিয়ার পথ আটকায় দারোয়ান। এই কোথায় যাচ্ছ? ভার্সিটিতে যাচ্ছি। তুমি কি পাগল নাকি? কেন? এই শহরে সবচেয়ে নামি দামি ভার্সিটিতে তোমার পোশাক দেখে তো ভিখারি মনে হচ্ছে, আর তুমি এই ভার্সিটিতে অ্যাডমিশন হলে বা কিভাবে? আমি ছোটলোক ভিখারি হতে পারি, কিন্তু আমারও পড়ার অধিকার আছে। আমার পথ ছাড়েন, আমাকে যেতে দিন। না, তোমাকে আমি কিছুতেই ভার্সিটিতে ভেতরে যেতে দিতে পারি না। হঠাৎ প্রিন্সিপাল স্যার এসে ধমকের সুরে দারোয়ানকে বলল, ওকে ভিতরে আসতে দাও। কে বলছে? কি স্যার? কেন, তুমি কি কানে শুনতে পাওনি? বলেই চলে গেল। তুমি ভেতরে যেতে পারো। তারপর আমি ভার্সিটির ভিতরে গিয়ে আমার ক্লাসরুম খুঁজে বের করে ক্লাসের ভিতরে যাওয়ার সময় একটা মেয়ের সাথে ধাক্কা খাই। মেয়েটি ঠাস ঠাস করে শাহরিয়ার গালে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা দিস? তুই জানিস আমি কে? আমাকে দয়া করে মাফ করে দেন, আমি দেখতে পাইনি। ভিখারির বাচ্চা, চোখ কি বাড়িতে রেখে আসছিস নাকি? হঠাৎ আরেকটি মেয়ে বলে উঠল, আরে ছান্না ছামিয়া, বেচারা মনে হয় বুঝতে পারে নাই। তুই চুপ কর মিতু। ভিখারির বাচ্চাটার সাহস কত বড়! ওই তোর মতো ভিখারি এই ভার্সিটিতে অ্যাডমিশন হলো কিভাবে? আরে মনে হয় হাতে পায়ে ধরে কান্নাকাটি করে অ্যাডমিশন হয়েছে। আমি গরিব হতে পারি, কিন্তু আমিও একজন মানুষ, আমারও লেখাপড়ার অধিকার আছে। দেখ কিরকম চেটাং চেটাং কথা বলছে। ঠিকই বলেছিস। আজকে আমার মন ভালো, তাই তোকে দয়া মায়া করে ছেড়ে দিলাম। এখন আমার সামনে থেকে সর। তারপর আমি ক্লাসের ভিতরে গেলাম। হঠাৎ একটা ছেলে আমাকে ডাক দিয়ে বলে, ওই এদিকে এসে আমার পাশে বসো। তারপর আমি ছেলেটির পাশে গিয়ে বসলাম। আমি মারুফ, আর তুমি? আমি শাহরিয়ার ইফতেখাইরুল হক সরকার। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমার মতো ছোট লোক তোমার ফ্রেন্ড হলে তোমার মান সম্মান হানি হবে না? ধুর মিয়া, সবচেয়ে বড় কথা হলো যে তুমি একজন মানুষ, আর তুমি যাও, তোমার সাথে আর কথাই বলবো না। আচ্ছা, আমরা তাহলে আজ থেকে ফ্রেন্ড। ফ্রেন্ডের মধ্যে কোনো তুমি বা আপনি চলে না, শুধুই তুই চলে। আচ্ছা দোস্ত, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি তুই ছামিয়ার সাথে কি নিয়ে কথা বলছিলি। আরে আর বলিস না, তারপর সবকিছু বললাম। তোর ভাগ্য ভালো, তুই এখনো বেঁচে আছিস। কেন? তুই জানিস ও কে? ছামিয়া হলো এ শহরের এমপির মেয়ে, আর তার চেয়ে বড় কথা হলো ছামিয়া এ শহরের সবচেয়ে বড় মাফিয়া। ওর ভয়ে এ শহরের মানুষ থরথর করে কাঁপে। আশ্চর্যজনক হলেও এটাই সত্যি। কি বলছিস? কি? ঠিকই বলছি, আর তুই ওর থেকে একটু দূরে দূরে থাকিস। তারপর মারুফের সাথে আরো কিছুক্ষণ টুকটাক কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পরে সামিয়া ও তার দলবল নিয়ে ক্লাসে আসলো, আর তার একটু পর স্যার ক্লাসে আসলো। এই ছেলে, তোমার বাড়ি কোথায়? জি স্যার, আমার বাড়ি গ্রামে। তোমার বাবা কি করে? কৃষিকাজ করে। আমার কথা শুনে মারুফ বেদে সবাই জোরে জোরে হাসতে থাকে। স্যার, এরকম একটা ভিখারির সাথে আমরা ক্লাস কিভাবে করব? সবাই চুপ করো। তারপর স্যার ক্লাস করাতে লাগলো। ক্লাস শেষ করে স্যার চলে গেল। ভার্সিটির ছুটির সময় শাহরিয়া আর মারুফ একসাথে ভার্সিটি থেকে বের হয়ে একটা রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। এখন তুই কোথায় থাকিস? ওই সামনের একটা বিল্ডিং এ একটা রুম নিয়ে অনেক কষ্ট করে থাকি। ও দোস্ত, আমি যেই বাসায় থাকি সেই বাসায় এসে পড়েছি, তাহলে আমি গেলাম। আচ্ছা যা। তারপর আমি বাসার ভিতরে চলে গেলাম, আর মারুফ তার বাসার উদ্দেশ্যে চলে গেল। পরের দিন শাহরিয়ার ভার্সিটিতে যাওয়ার সময় সামিয়া পিছন থেকে শাহরিয়াকে ডাক দেয়। ডাকলেন কেন? ছোট লোকের বাচ্চা, আমার অনুমতি ছাড়া আমার সামনে দিয়ে কোন সাহসে গেলি? জায়গাটা কি আপনার কেনা নাকি যে আপনার অনুমতি নিয়ে যেতে হবে? তোর এত বড় সাহস, কুত্তার বাচ্চা, আমার মুখে মুখে কথা বলিস? মিতু, তাড়াতাড়ি আমার গাড়ি থেকে মোটা শক্ত লাঠিটা নিয়ে আয়। আজ ওর একদিন কি আমার একদিন। আচ্ছা বলেই লাঠি নিয়ে এসে সামিয়াকে দিল। তারপর সামিয়া শাহরিয়ার পায়ে লাঠি দিয়ে আঘাত করলো, আর শাহরিয়া মাটিতে থুবড়ে ব্যথায়
যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। ভার্সিটির সবাই এদিকে তাকিয়ে আছে। হঠাৎ মারুফ এসে সামিয়াকে অনুরোধ করে বলতে লাগলো, প্লিজ সামিয়া প্লিজ, আপনি ওকে কিছু করিয়েন না, ও বুঝতে পারে নাই, প্লিজ আপনি ওকে এবারের মতো দয়া করে মাফ করে দেন, প্লিজ সামিয়া প্লিজ। চুপচাপ দাঁড়িয়ে থাক, আমার সামনে আসিস না, নইলে তোকেও আজ ওর সাথে সাইজ করব। মারুফ ভয়ে চুপ হয়ে যায়। তারপর সামিয়া যখন দ্বিতীয়বার লাঠি দিয়ে শাহরিয়াকে আঘাত করতে যাবে, ঠিক তখনই একটা মেয়ে এসে ঠাস ঠাস করে সামিয়ার গালে থাপ্পড় বসিয়ে দেয়। ভার্সিটির সবাই অবাক হয়ে গেল। যার ভয়ে শহরের প্রতিটা মানুষ থরথর করে কাঁপে, তাকে একটা মেয়ে এসেই থাপ্পড় লাগিয়ে দিল। দেখ মেঘলা আপু, আমার সামনে থেকে সরে যা। আর কত নিচে নামবি তুই? তোর কি মানুষ বলে মনে হয় না? তুই কতটা নিস এই ভার্সিটিতে আজ অ্যাডমিশন না নিলে আমি জানতাম না। কতটা অমানুষ হয়ে গেছিস তুই। তোকে আমার ছোট বোন ভাবতেও ঘৃণা হয়। তারপর মেঘলা শাহরিয়ার কাছে গিয়ে শাহরিয়াকে ধরে মাটি থেকে তুলল। আমার সাথে ডাক্তারের কাছে চলো। আমি এক দৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়ে আছি। এত সুন্দর মেয়ে আমি কখনো দেখেছি বলে মনে হয় না। মনে মনে, কি হলো? না কিছু না। আজ তুই আপু জন্য আমার হাত থেকে বেঁচে গেলি। দ্বিতীয়বার আমার হাতে পড়লে সেদিন তোর জীবনের শেষ দিন হবে, মনে রাখিস। তারপর সামিয়া চলে গেল। তুমি ওর কথা কিছু মনে করো না। এখন তাড়াতাড়ি চলো। আমি গরিব মানুষ, আপনার সাথে যাওয়াটা আমার শোভা পায় না। তুমি গরিব হয়েছো তাতে কি হয়েছে? তুমিও তো একজন মানুষ। কিন্তু দেখো, আমার মাথা কিন্তু অল্পতে গরম হয়ে যায়, তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমার সাথে ডাক্তার কাছে চলো। আচ্ছা। তারপর মেঘলা আমাকে তার গাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যায়। চিন্তার কোনো কারণ নেই, পায়ে সামান্য ব্যথা পেয়েছে, কিছু মেডিসিন দিচ্ছি, সেগুলো খেলে ঠিক হয়ে যাবে। সামান্য ব্যথা পাইছি না? আপনি বাড়িটা খাইলে সেখানে পড়ে কান্না করে দিতেন মনে মনে। হে ইয়াং ম্যান, চিন্তার কোনো কারণ নেই, যে মেডিসিনগুলো দিয়েছি সেগুলো খেলেই একদিনই ঠিক হয়ে যাবে। হ্যাঁ এখন চলো। তারপর হাসপাতাল থেকে বের হলাম। তোমার বাসা কোথায়? আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। এই একটু দূরে, সমস্যা নেই, আমি যেতে পারবো। তুমি পাগল? এই অবস্থায় কি করে বাসে যাবে? তাড়াতাড়ি গাড়িতে ওঠো, আমি তোমার বাসের সামনে নামিয়ে দিচ্ছি। তারপর আবার মেঘলার দামি গাড়িতে উঠলাম। কিছুক্ষণ পর মেঘলা আমার বাসার সামনে আমাকে নামিয়ে দিয়ে চলে যায়। আমি বাসার ভেতরে গিয়ে সিঁড়ি বেয়ে আমার রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করলাম। তারপর ফ্রেশ হয়ে বিছানায় বসে ভাবতে লাগলাম, আজকাল মানুষ সামান্যতম ক্ষমতা নিয়ে কত যে অহংকার করে। কি বা দরকার ক্ষমতার অপব্যবহার করা? ভালো কাজে লাগালেই তো হয়। পরের দিন সকাল সকাল মারুফ কল দিল। আমি কল রিসিভ করার সঙ্গে সঙ্গে মারুফ বলতে লাগলো, কে বন্ধু, ভাবি পাইয়া কি আমারে ভুলে গেছস? ধর, তুইও না কি আবল তাবল বলছিস। কেন রে, মেঘলা ভাবিকে কি পছন্দ হয় নাই? ধর, আমার মতো ভিখারির আবার পছন্দ আছে নাকি? তারপর কল কেটে দিলাম। তারপর বাসা থেকে নেমে কিছু খাওয়ার জন্য যখন একটা হোটেলের ভিতরে যাব, তখনই আমার দুচোখের দৃষ্টি পড়ে হোটেলের পাশে থাকা ভিখারির ওপর। মনে হচ্ছে অনেকদিন ধরে কিছু খাই নাই, কিন্তু আমার কাছে যা টাকা আছে সব আমারই খেতে চলে যাবে। এমনিতেই অনেক ক্ষুধা লাগছে। যাই হোক, আমি তো হয়তো একদিন না খেয়ে আছি, আর উনি হয়তো অনেকদিন ধরে না খেয়ে আছে। যাই হোক, তারপর আমি আমার কাছে যত টাকা ছিল সব ভিখারিটাকে দিয়ে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে এসে মারুফের সাথে একটা গাছের নিচে বসে বসে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ পর সামিয়া ও তার দলবল নিয়ে ভার্সিটিতে আসে। ভার্সিটির সকল ছাত্রছাত্রী ভয়ে থরথর করে কাঁপতে থাকে, কখন কাকে কি করে বসে। তারপর আমার দিকে কিছুক্ষণ রাগী দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। একটু পর মেঘলা ভার্সিটিতে আসে, আর এসেই আমার কাছে এসে বলতে লাগলো, এখন কেমন আছো? জি, আগের তুলনায় অনেকটাই ভালো আছি। সকালে কিছু খেয়েছো? খেয়েছি। কি খেয়েছো? গরিবরা যা খায় আর কি। মিথ্যা কথা কেন বলছো? তুমি কিচ্ছু খাওনি। কই, খাইছি তো, মিথ্যা বললাম? দেখো, আমি কিন্তু সবটা দেখেছি, তাই আমার কাছে অযথা মিথ্যা বলে কোনো লাভ নেই। চলো আমার সাথে। কোথায়? ওই তোরা আসতে বলছি, আসবি, এত কথা বলছ কেন? আরে যা না সাহরিয়ার। তারপর বাধ্য হয়ে মেঘলার গাড়িতে উঠলাম।
আর মেঘলা ড্রাইভ করছে। কিছুক্ষণ পর একটা বড় রেস্টুরেন্টে গাড়ি থামায়। তারপর মেঘলার সাথে রেস্টুরেন্টের ভেতরে গেলাম। কি খাবি? আপনার ইচ্ছা। মেঘলা তারপর অনেকগুলো দামি দামি খাবার অর্ডার দিল। কিছুক্ষণ পর ওয়েটার খাবার দিয়ে গেল। কি হলো, খাচ্ছ না কেন? এমনিতেই পেটে প্রচুর খিদা, তাই আর না করতে পারলাম না। তারপর খাওয়া শুরু করে দিলাম। আর মেঘলা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার খাওয়া শেষ হলে মেঘলা বিলটা দিয়ে আমাকে তার গাড়ি করে ভার্সিটিতে নিয়ে আসলো। তারপর আমি আর মেঘলা একসাথে কথা বলতে বলতে ক্লাসে গেলাম। আমাদের একসাথে দেখে সামিয়ার রাগে ফুঁসছে। তারপর আমি মারুপের পাশে গিয়ে বসলাম, আর মেঘলা তার সিটে গিয়ে বসলো। তোদেরকে হেব্বি মানিয়েছে। কাদের? আরে তোর আর মেঘলা ভাবির কথা বলছি। তোর মুখে কোনোদিন ভালো কথা আসে না? দোস্ত, আমার মনে হয় তোকে মেঘলার পছন্দ হয়েছে। আমার মতো গরিব রে মেঘলার মতো বড়লোক এমপির মেয়ে পছন্দ করবে? হাসাইলি রে, হাসাইলি। আরে প্রেম ভালোবাসায় আবার ধনী গরিব আছে নাকি? কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো আর ক্লাস করতে লাগলো। এভাবে একের পর এক ক্লাস শেষ হয়। ভার্সিটির ছুটির সময় মেঘলা পেছন থেকে ডাক দেয়। এই শোনো। জি বলেন। তোমার নাম্বারটা দাও তো। কেন? কেন মানে দিতে বলছি দিতে। 0191042। ঠিক আছে যাও। একটা কথা বলবো। কি বলো? আপনি সব সময় রাগ দেখিয়ে কথা বলেন কেন? মেঘলা চোখ বড় বড় করে তাকিয়ে শাহরিয়ার দিকে আস্তে আস্তে এগোতে লাগে। মেঘলা আস্তে আস্তে রাগী মোড় নিয়ে আমার সামনে আসে। আমাকে আবার মারধর করবে নাকি? তোমার সাথে রাগ দেখে কথা বলতে আমার ভালো লাগে তাই। মেঘলা তার বাড়িতে নিয়ে চলে যায়। যাক, বাসা গেল। তারপর আমিও আমার বাসায় চলে গেলাম। এইভাবে আস্তে আস্তে আমার আর মেঘলার সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। একদিন ভার্সিটিতে বসে আমি আর মেঘলা হেসে হেসে কথা বলছি। আর হঠাৎ করে কোথা থেকে যেন সামিয়া এসেই ঠাস ঠাস করে আমার গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। ওই কুত্তার বাচ্চা, শালা ছোট লোকের বাচ্চা, অনেকদিন ধরে দেখতেছি তুই একটু বেশি আপুর সাথে মেলামেশা করছিস। মেঘলা ঠাস ঠাস করে সামিয়ার গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। তুই কোন শাশুর গায়ে হাত তুললি? আপু, তুই এই লোকটার জন্য আমাকে মারলি? হ্যাঁ, আমি ওর সাথে কথা বললে তোর কি? তোর এত জলে কেন? আমার জন্য আপনাদের ঝগড়া সৃষ্টি হয়েছে, আমি চলে যাচ্ছি। এই দাঁড়াও, এক পা বাড়াইছো তো তোমার পা ভেঙে দেব। ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। তোকে যেন ওর আশেপাশে না দেখি সামিরা। সামিয়া রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আমার জন্য কেন আপনার বোনের সাথে ঝগড়া করলেন? কেন, তুমি কি সত্যি কিছু বোঝো না? কি? কিছু না, এখন ক্লাসে চলো। হ্যাঁ চলো। তারপর ক্লাসে চলে গেলাম। ভার্সিটির ছুটির পর আমি আর মারুপ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। একটা কথা বলবো? আরে বেটা, তাড়াতাড়ি বল। আমি যখন চোখের পাতা বন্ধ করি তখনই শুধু মেঘলার মায়াভরা মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। সবসময় মেঘলার কথা মাথার মধ্যে ঘুরপাক খায়। আমি বুঝতে পারছি না কিন্তু কেন। আরে ভাই, তুই তো মেঘলার প্রেমে পইরা গেছোস। কি বলছিস কি? ঠিকই বলছি। একটা কাজ কর, কালকে তুই মেঘলাকে প্রপোজ করবি। ঠিক আছে, প্রপোজ করার পর যা হবে দেখা যাবে। তারপর আমি আমার বাসায় চলে গেলাম, আর মারুক তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। পরের দিন ভার্সিটিতে আমি একটা গাছের নিচে বসে বসে শুধু মেঘলার কথাই ভাবছি। হঠাৎ মেঘলা এসে বলতে লাগলো, কি ভাবছো বসে বসে? কই কিছু না তো। কিছু তো একটু ভাবছো, বলো কি ভাবছো? একটা কথা বলবো? হ্যাঁ বলো। তারপর আমি মেঘলার সামনে হাঁটু গেড়ে বসে পড়ি। আমি আসমানের পরি কখনো দেখিনি, কিন্তু জমিনের পরীর চেয়ে সুন্দর কাউকে দেখেছি। সেটা হলে তুমি। তোমাকে যখন আমি প্রথম দেখেছি তখন থেকেই আমি তোমাকে যত্ন করে রেখেছি আমারে মনে। বলে বোঝাতে পারবো না কতটুকু ভালোবাসি, কিন্তু ভালোবাসার জন্য নিজের জীবনটাও দিতে রাজি। ভালোবাসি তোমায়। বলেই দিলাম এক দৌড়ে ভার্সিটি থেকে সোজা বাসে চলে আসলাম। তারপর এক সপ্তাহ আর ভার্সিটিতে যাইনি। এই এক সপ্তাহ মেঘলা অনেকবার কল দিলেও রিসিভ করিনি। আজ এক সপ্তাহ পর ভার্সিটি যাচ্ছে, জানি না ভাগ্যে কি আছে। ভার্সিটিতে আমাকে দেখতে পেয়ে মেঘলা টেনে টেনে জোর করে তার গাড়িতে উঠিয়ে মেঘলা ড্রাইভ করতে থাকে। মেঘলার দিকে তাকিয়ে ভালো করে খেয়াল করে দেখলাম চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে।
মনে হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করে নাই হয়তো। কিন্তু আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, মেরে ফেলবে নাকি? এই, কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু মেঘলা কিছুই বলল না। কিছুক্ষণ পর একটা নির্জন জায়গায় গাড়ি থামিয়ে আমাকে গাড়ি থেকে টেনে নামিয়ে মেঘলা ঠাস ঠাস করে শাহরিয়ার গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়টা খুব জোরেই লেগেছে। ওই, মারলে কেন গালে হাত দিয়ে? এক সপ্তাহ কেন ভার্সিটিতে আসিস নাই? তোকে কত কল দিছি, রিসিভ করস না কেন? তোর জন্য কত চিন্তা ছিলাম আমি। তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? মানে? ওই দিন দৌড় দিয়ে চলে গেলি কেন? যদি আমাকে মারধর করতেন তাই ভয়ে দৌড় দিয়েছিলাম। ভয় পাস তাহলে প্রপোজ করলি কেন? তোমায় ভালোবাসি তাই। সেদিন আমার কথাগুলো শুনে যেতি তাহলে আজ তোকে থাপ্পড়গুলো শুধু শুধু খেতে হতো না। আমিও ভালোবাসি। কাকে? তোমাকে। সত্যি? হ্যাঁ। তার থেকে শাহরিয়ার আর মেঘলার প্রেম খুব ভালোভাবে চলতে থাকে। একদিন শাহরিয়ার ভার্সিটিতে গিয়ে একটা গাছের নিচে বসে মেঘলার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সামিয়া শাহরিয়ার কাছে এসে বলল, এই, তোর গ্রামে বাড়িতে কে কে আছে? হঠাৎ সামিয়ার মুখে এমন প্রশ্ন শুনে চমকে যায় শাহরিয়ার, আর কাপা কাপা গলায় বলল, কেন? তোকে বলতে বলছি, চুপচাপ বলবি। শুধু আমার বাবা মা। ও ভালো। আর এখন থেকে তুই সব সময় আমার সামনে সামনে থাকবি, অর্থাৎ সব সময় আমার চোখের সামনে থাকবি। হঠাৎ মেঘলা এসে বলল, কে কার চোখের সামনে থাকবে? মেঘলা, তুমি এসেছো? আর এখন তুমি এখান থেকে একটু যাও। কেন? যেতে বলছি, যাও। তারপর সেখান থেকে ক্লাসে এসে পড়লাম। সেখান থেকে শাহরিয়ার যাওয়ার পর মেঘলা সামিয়াকে বলল, ওর দিকে নজর দিস না, চোখ তুলে ফেলবো। আজকাল তুই একটু না, অনেক বেশি ওর সাথে মেলামেশা করছিস আপু। ওকে আমি ভালোবাসি, ওর সাথে মেলামেশা আমি করবো না তাই কে করবে? ওর দিক থেকে তোর কুনজরটা সরিয়ে ফেলিস। কথাগুলো বলে তারপর মেঘলা ক্লাস থেকে চলে যায়। শাহরিয়ারকে আমি না পেলে তোকেও পেতে দিব না আপু। তারপর সামিয়া তার দলের বিশ্বস্ত লোক রাফিকে ফোন দেয়। হ্যালো ম্যাডাম, বলেন। কালকে যেই ছেলেটার ছবি তোমাকে পাঠিয়েছিলাম তাকে আজকেই দুনিয়া থেকে সরিয়ে দাও। আচ্ছা ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। সামিয়া তারপর কল কেটে দিয়ে হাসতে থাকে। ভার্সিটি ছুটির পর শাহরিয়া মেঘলার সাথে কিছুক্ষণ কথা বলে শাহরিয়া একটা নির্জন রাস্তা দিয়ে তারপর বাসার উদ্দেশ্যে যাচ্ছে। কিন্তু এদিকে মাফিয়ার লোকজনেরা ফাঁদ পেতে বসে আছে যে কখন তাদের শিকার করতে আসবে, তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেবে। তাহলে কি আজকে শাহরিয়ার সাথে মেঘলার শেষ কথা ও দেখা ছিল? তাহলে এ শহরে সবচেয়ে বড় মাফিয়া সামিয়ার লোকজনেরা কি শাহরিয়াকে মেরে ফেলতে সক্ষম হবে? শাহরিয়ার নির্জন এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তার বাসার উদ্দেশ্যে যাচ্ছে। কিছুক্ষণ পর শাহরিয়ার সামনে মাফিয়ার 50 জন লোক দাঁড়ায়। তাদের প্রত্যেকের হাতে আছে পাওয়ারফুল পিস্তল বা বন্দুক। কে তোমরা? আমরা মাফিয়ার লোক। কি চাও? আমার পথ কেন আটকিয়েছো? তোর মৃত্যু চাই। কথাটা শুনে আমি হাঁটু গেড়ে বসে পড়ি আর বলতে থাকি, না না, প্লিজ আমাকে মারবেন না। আমি গরিব মানুষ, আমাকে নিয়ে আমার মা বাবার অনেক স্বপ্ন। আমাকে মারবেন না, একটু দয়া করেন। আরে সবাই দেখো, ছেলেটা কেমন বাঁচার জন্য আকুতি মিনতি করছে। আরে ওকে মারার জন্য আমাদের এতজন লোক তো কোনো প্রয়োজনই পড়বে না। তারপর মাফিয়ার সমস্ত লোক জোরে জোরে হাসতে থাকে। প্লিজ আমাকে মারবেন না, আমার কিছু হয়ে গেলে আমার মা বাবা কি নিয়ে বাঁচবে? আমি আজকেই এই শহর থেকে গ্রামে চলে যাব। প্লিজ আমাকে মারবেন না। তোকে তো মরতেই হবে, আজ পর্যন্ত আমাদের হাত থেকে কেউ বেঁচে ফেরে নাই। ওই একজন গিয়ে ওকে মেরে ফেল, আর গুলি করে মারবি না। আমার একদমই গুলির শব্দ পছন্দ না, অন্যভাবে মার। তারপর মাফিয়ার একজন লোক শাহরিয়ার দিকে আস্তে আস্তে এগোতে লাগলো। না না, একদমই আমার কাছে আসবেন না, খবরদার আমার কাছে আসবেন না বলছি।
মারিয়ার লোকটি শাহরিয়ার কাছে গিয়ে পিছন থেকে চকচকে ধারালো ছুরিটা বের করে শাহরিয়াকে ছুরিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে ছুরিটা শাহরিয়ার পেটে ঢুকিয়ে দেওয়ার আগে মাফিয়ার লোকটি দেহে শত শত বন্দুকের গুলি তার দেহটাকে ঝাঁঝরা করে ফেলে, আর লোকটি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সেখানে মারা যায়। রাফি আর তার সাথে থাকা মাফিয়ার লোকগুলো চমকে যায়। কার এত বড় সাহস মাফিয়ার লোকজনকে গুলি করে? সাহস থাকলে সামনে আয়। কিন্তু সেখানে শাহরিয়া ছাড়া আশেপাশে আর কাউকে দেখতে পায় না। হঠাৎ হাজারো বন্দুকের গুলি রাফির পিছনে থাকা মাফিয়ার সমস্ত লোকের দেহে ভেদ করে ফেলে, আর তারা সবাই মাটিতে লুটিয়ে পড়ে। সেখানে সবাই তাদের জীবন হারায়। রাফি এবার অনেক ভয় পেয়ে যায়। রাফি বাদে সমস্ত মাফিয়ার লোক এখন মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে, কিন্তু কে বা কারা গুলি করেছে আশেপাশে তো কাউকে রাফি দেখতে পাচ্ছে না। রাফি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, কে কে গুলি করছে? সামনে আসো, আমি বলছি সামনে আসো। কিন্তু সামনে কেউ আসছে না, আর রাফি কাউকে দেখতে পাচ্ছে না। এই ছেলেকে তুমি সত্যি করে বলো। আমি কোনো কথা বলছি না, শুধু এক দৃষ্টিতে মাটির দিকে চেয়ে আছি। হঠাৎ করে শতগুলি রাফির বুকে ছিদ্র করে ফেলে, আর রাফিও মাটিতে থুবড়ে পড়ে যায়। তারপর শাহরিয়ার কিছুক্ষণ নিরিবিলি হাঁটু গেড়ে বসে থাকার পর ও দাঁড়িয়ে খুব দ্রুত সেখান থেকে চলে যায়। শাহরিয়ার যাওয়ার পর সেখানে নিঃসর্জন রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছিল, আর লোকটি সর্বপ্রথম মাফিয়া লোকদের লাশগুলো দেখতে পায়। আর তার থেকে আস্তে আস্তে খবরটা শহরের প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে পড়ে যে কারা যেন মাফিয়ার লোকগুলোকে মেরে ফেলেছে। শহর জুড়ে হইচই পড়ে যায়। এদিকে সামিয়ার তো পুরো মাথা খারাপ। কার এত বড় কলিজা হয়েছে আমার লোকেদের মারছে? এমনকি আমার বিশ্বস্ত লোক রাফিকেও ছাড়ে নাই। সাফি? জি ম্যাডাম বলেন। সমস্ত লোকজনকে নিয়ে শহরের প্রতিটা কোনায় কোনায় খোঁজ নিয়ে দেখো আমাদের লোকজনকে মেরেছে কে, এত বড় সাহস দেখিয়েছে। আর কাউকে সন্দেহ হলে সেখানেই তাকে মেরে দিবে। আচ্ছা ম্যাডাম। তারপর সাফি মাফিয়ার সমস্ত লোককে নিয়ে আস্তানা থেকে বেরিয়ে পড়ে। সামিয়ার মাথায় রাগ প্রায় চরম পর্যায়ে, কিছুতেই নিরিবিলি বসে থাকতে পারছে না। রাতে খুব অস্বাভাবিকভাবে শাহরিয়ার মেঘলার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়েন। পরের দিন শাহরিয়া ভার্সিটিতে গিয়ে দেখে সবার মুখেই শুধু একই কথা, শাহরিয়ার অনেকগুলো লোক কারা যেন মেরে ফেলেছে। কিছুক্ষণ পর মারুফ এসে শাহরিয়াকে বলতে লাগলো, কিরে দোস্ত, খবর শুনছিস? মাফিয়ার অনেকজন লোককে কারা যেন মেরে ফেলেছে। ও, আজকে সামিয়ার মাথা খুব গরম, কেউ ভয়ে সামিয়ার আশেপাশে দিয়ে যাচ্ছে না। ও। কিছুক্ষণ পর সামিয়া ভার্সিটিতে এসে শাহরিয়ার দিকে প্রচন্ড রাগী দৃষ্টিতে তাকায়। মরার তো শাহরিয়ারের কথা ছিল, কিন্তু আমার লোকেরা কেন মরলো? কে বা কারা মারছে মনে মনে। তারপর সামিয়া ক্লাসরুম থেকে চলে যায়। দোস্ত, খেয়াল করছিস সামিয়ার তোর দিকে কেমন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে? একটু পর ভার্সিটিতে একটা কালো রঙের গাড়ি এসে থামে, আর গাড়ি থেকে মেঘলা নেমে এসে শাহরিয়ার কাছে গিয়ে বলতে লাগলো, এখন থেকে তুমি সবসময় আমার চোখের সামনে থাকবে। এখন থেকে প্রতিদিন আমি তোমার ভার্সিটিতে নিয়ে আসবো, আর ভার্সিটির ছুটি হলে তোমাকে তোমার বাসায় পৌঁছে দেবো। কিন্তু কেন? সেটা তোমার না জানলেও চলবে। এখন চুপচাপ ক্লাসে চলো। তারপর ক্লাসে চলে গেলাম। ভার্সিটি ছুটির পর মেঘলা আমাকে তার গাড়ি করে আমার বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। এদিকে শহরের সমস্ত জায়গায় খুঁজে কোনো প্রমাণ মিলল না মাফিয়ার লোকজনেরা। তাহলে কি মাফিয়ার এতগুলো লোকেরা মৃত্যুর রহস্যই থাকবে? পরের দিন মেঘলা শাহরিয়ার বাসার সামনে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর বাসা থেকে শাহরিয়ার বের হয়ে মেঘলার গাড়িতে ওঠে। এতক্ষণ লাগে আসতে? তারপর মেঘলা গাড়ি ড্রাইভ করতে থাকে আর বলতে লাগলো, কালকে ভার্সিটিতে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে। কিসের জন্য? দেশের টপ বিজনেসম্যান আসবে। তুমি কি তাকে কখনো দেখেছো? দেখি নাই, কিন্তু ওনার নাম সব মানুষের অন্তরে রয়েছে। উনি সব মানুষের বিভিন্ন বিপদে সব সময় পাশে থাকে। অনেক বড় মনের মানুষ তিনি কোনোদিন অহংকার করেন নাই। তিনি মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষকে বিভিন্ন ধরনের সাহায্য করেছেন। ওনার বয়স কম হলেও কাজ করেন অনেক বড়।
ওনার ব্যাপারে যা বলবো সব কম হয়ে যাবে। ওনার মতো মহান মানুষকে দেখার আমার খুব ইচ্ছে। ও তারপর মেঘলা ভার্সিটিতে এসে গাড়ি থামায়। গাড়ি থেকে শাহরিয়ার নেমে দেখে আজকে থেকে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আজকে আর ক্লাস হবে না, চলো কোথা থেকে ঘুরে আসি। হ্যাঁ চলো। তারপর আবার গাড়িতে উঠলাম। তারপর গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে মেঘলা আমাকে আমার বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। পরের দিন মেঘলা এসে শাহরিয়াকে গাড়ি করে ভার্সিটিতে নিয়ে যায়। গাড়ি থেকে নেমে দেখি কি সুন্দর করে সাজিয়েছে। ওই স্টেজে চলো, এখানে আমার সাথে থাকবে। না না, এ হয় না। আমার মতো ছোট লোক স্টেজের সবার সামনে তোমার পাশে দাঁড়িয়ে থাকলে সবাই কি বলবে? যে যাই বলুক, তুমি আমার সাথে থাকবে ব্যাস। না প্লিজ, আমি থাকতে পারবো না। তাহলে বিয়ের পরে কি আমার থেকে দূরে দূরে থাকবে? আরে না, আমার একটা জরুরি কাজ মনে পড়েছে, আমাকে যেতে হবে। কোনো বাহানা চলবে না, তোমাকে আমার সাথে থাকতেই হবে। না প্লিজ প্লিজ, আমার সত্যি একটা কাজ আছে, আমাকে যেতে দাও। একটু পর আবার আসবো, তোমাকে একটা সারপ্রাইজ দিব। এত করে বলছো যখন, তাহলে যাও, আর তাড়াতাড়ি আসবে কিন্তু। তারপর মেঘলা স্টেজে চলে যায় আর শাহরিয়া ওইখান থেকে চলে যায়। শাহরিয়া যাওয়ার কিছুক্ষণ পর দেশের সফল ও টপ বিজনেসম্যান গাড়ি আসে, আর তার পিছনে আসা গার্ডরা তাড়াতাড়ি যার যার গাড়ি থেকে নেমে পুরো ভার্সিটি ঘিরে ফেলে। তারপর দেশের সফল ও টপ বিজনেসম্যান তার গাড়ির দরজা খুলে তার ডান পা মাটিতে রাখে। ভার্সিটির আয়োজিত অনুষ্ঠানে ভার্সিটির সকল ছাত্রছাত্রী, স্যার ম্যাডাম সহ শহরের সব মানুষ গভীর আগ্রহে আছে তাকে দেখার জন্য। এই শাড়িয়াটা এখনো আসছে না কেন? তারপর দেশের সফল ও টপ বিজনেসম্যান গাড়ি থেকে নেমে আর তাকে দেখে সামিয়া কি বলবে তার মুখের ভাষায় হারিয়ে ফেলেছে। আর মেঘলা তো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে আর কেউ না, সে হলো শাহরিয়া। তার মানে শাহরিয়া দেশের সফল টপ বিজনেসম্যান? তাহলে এটাই তার সারপ্রাইজ ছিল? তাই তো বলি, আমার লোককে মারার সাহস কার হবে? শাহরিয়াকে দেখে অনেকেই চমকে যায়। ওরে ওরে, আমি গর্ব করে সবাইকে বলতে পারবো দেশের সকল টপ বিজনেসম্যান আমার বন্ধু। তারপর শাহরিয়া আস্তে আস্তে হেঁটে হেঁটে স্টেজের দিকে যাচ্ছে, আর সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর শাহরিয়া স্টেজে উঠে বলতে লাগলো, আমাকে হয়তো এই ভার্সিটিতে সবাই চেনেন, ছোট লোক ভিখারি বলে জানেন। কি আমাকে সবাই চিনতে পারছেন তো? আমি একজন মনের মতো মানুষ খুঁজছিলাম, যে কিনা আমার টাকা পয়সাকে নয়, ভালোবাসবে শুধু আমাকে। আমি আমার মনের মানুষ পেয়েও গেছি। আজ আমি তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তারপর আরো অনেক কথা বলে অনুষ্ঠান থেকে চলে যায়। অনুষ্ঠান শেষে সামিয়া তার আস্তানায় গিয়ে তার সমস্ত লোককে তৈরি থাকতে বলে, কারণ সামিয়া জানে যে শাহরিয়া তার বাসায় আসবে। শাহরিয়াকে মারা এত সহজ হবে না, তাই সামিয়া অন্য শহরে বড় মাফিয়া মুনির খানের সাহায্য নেয়। তোকে নিয়ে আমার মনের মধ্যে ভালো লাগা সৃষ্টি হয়েছিল শাহরিয়ার, কিন্তু তুই আমার যখন হবি না, তাই তোকে আর কারো হতেও দিব না। সন্ধ্যার পরে সামিয়া আর মনির খান প্রায় 300 লোককে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। ওদের একটাই লক্ষ্য, শাহরিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। কিছুক্ষণ পর শাহরিয়ার মেঘলাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মাঝ রাস্তায় এসে দেখে মাফিয়ার লোকজন দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে সামিয়া ও মুনির খান দাঁড়িয়ে আছে। অতএব শাহরিয়ার মাঝ রাস্তায় গাড়ি থামালো। মুনির খান বলতে লাগলো, কার এত বড় সাহস হয়েছে মাফিয়ার লোকদের মারে? সাহস থাকলে গাড়ি থেকে বেরিয়ে আস, তোর কত বড় কলি যাস সেটা আমি দেখবো। কুত্তার মতো মারবো তোকে, গাড়ি থেকে বেরিয়ে আস শালা। এই কথাগুলা বলার সাথে সাথে শাহরিয়ার গাড়ির পিছনে তাদের থেকেও প্রচুর শক্তিশালী মাফিয়ার হাজার হাজার ছেলেপিলে এসে দাঁড়ায়। তাদের প্রত্যেকের হাতেই মেশিন গান। এসব দেখে সামিয়া ও মুনির খান আর তাদের সাথে থাকা সব লোকজন ভয় পেয়ে যায়। এবার শাহরিয়ার গাড়ি থেকে নেমে এসে সবার সামনে আসে। শাহরিয়াকে দেখে মুনির খান শাহরিয়ার ভাই বলে দৌড়ে এসে শাহরিয়ার পায়ে পড়ে যায় আর বলতে লাগলো, বিশ্বাস করেন শাহরিয়ার ভাই, আমি জানতাম না এটা আপনি। শাহরিয়ার ভাই, আমাকে মাফ করে দেন প্লিজ, দয়া করে এবারের মতো মাফ করে দেন বলেই পা ধরে কান্না করতে থাকে। মনির খানের এরূপ আচরণ দেখে সামিয়া চমকে ওঠে। কি
করছেন কি আপনি? ওর পা ধরে কেন কান্না করছেন? আরে তুই কার সাথে পাঙ্গা নিচ্ছস? উনি চাইলে আমাদের মতো মাফিয়াকে 5 মিনিটের মতো কবর দিতে পারে। উনি হলো সমস্ত মাফিয়ার কিং, শাহরিয়ার ইফতেখারুল হক সরকার। মনির খানের কথা শুনে সামিয়া হাঁটু গেড়ে বসে পড়ে, আর সামিয়ার সমস্ত লোক তাদের হাত থেকে অস্ত্র ফেলে দিয়ে হাঁটু পেরে বসে পড়ে। তাহলে এই সেই সমস্ত মাফিয়ার কিং যাকে 5 বছর ধরে খুঁজছি, কিন্তু সে আজ নিজে থেকেই সবার সামনে প্রকাশিত হলো। এবার শাহরিয়া, সামিয়া ও মনির খান আর তাদের দলবলের উদ্দেশ্যে বলতে লাগলো, নিজেদের পাওয়ারকে তোমরা ব্যাটিক পথে পরিচালিত করেছ। সামান্যতম পাওয়ার নিয়ে কতই না তোমাদের বাহাদুরি, কতই না তোমাদের অহংকার। নিজেদের সংশোধন করো, না হলে পরবর্তীতে সংশোধন করার আর সময় পাবে না। কথাগুলো বলে শাহরিয়া তার গাড়ি করে মেঘলাদের বাসার উদ্দেশ্যে যেতে লাগলো। আর শাহরিয়া পিছনে থাকা মাফিয়ার হাজারো ছেলেপিলে শাহরিয়ার গাড়িতে পিছন পিছন যেতে লাগলো। শাহরিয়ার মেঘলাদের বাসায় এসে মেঘলাদের মা বাবার সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে চলে যায়। শাহরিয়ার মা বাবা আসতে চাইলেও শাহরিয়া আসতে নিষেধ করে, একেবারে বিয়ে করে বউ নিয়ে যাবে, এটাই শাহরিয়া তার মা বাবাকে বলেছে। আস্তে আস্তে বিয়ের দিন এসে পড়ে। অবশেষে ধুমধাম করে মেঘলা আর শাহরিয়ার বিয়ে হয়ে যায়। তারপর শাহরিয়ার সব থেকে দামি গাড়ি করে মেঘলাকে শাহরিয়ার বাসার উদ্দেশ্যে নিয়ে যেতে লাগলো। শাহরিয়ার গাড়ির পিছনে অনেকগুলো গাড়ি। শাহরিয়ার গার্ডরা শাহরিয়ার গাড়ির পিছনে পিছনে যেতে থাকে। একটা কথা বলার ছিল যেটা এখনো তুমি জানো না। কি এমন কথা গো? আমি সমস্ত মাফিয়ারও কিং। কি? কিন্তু তুমি কখনো আমাকে ভুল বুঝে চলে যাবে না তো? বলো। তোমাকে ভালোবেসেছি কি ছেড়ে যাওয়ার জন্য নাকি? তারপর শাহরিয়ার গাড়ি তার শহরের ভিতরে ঢুকে, আর আশেপাশের সব মানুষ শাহরিয়ার গাড়িকে ফুল ছিটিয়ে দিতে থাকে। মেঘলা গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। কি সুন্দর শহরটা। একটু পর একটা বিরাট বাড়ির সামনে গাড়ি থামে। তারপর গাড়ি থেকে শাহরিয়া আর মেঘলা নামে। শাহরিয়াকে দেখতে পেয়ে শাহরিয়ার আম্মু শাহরিয়াকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা তুই ঠিক আছিস তো? আম্মু আমি একদম ঠিক আছি। তারপর মেঘলাকে দেখিয়ে বললাম, আম্মু এ হলো মেঘলা, আমার বউ। আসো বৌমা, ভিতরে আসো। যাও মেঘলা, আম্মুর সাথে ভেতরে যাও। তারপর মেঘলা আম্মুর সাথে বাসার ভিতরে চলে গেল, আর আমি আব্বুকে বলতে লাগলাম, আব্বা। নবাবজাদা বলেন। এত সুন্দর করে বাড়িটা সাজানোর কি দরকার ছিল? সাজাবো না মানে? আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। শহরের শেষ প্রান্ত থেকে বাড়ি পর্যন্ত সাজিয়েছি, দেখিস নাই? দেখছি তো। এখন বাড়ির ভিতরে যাবি না, বাহিরে দাঁড়িয়ে থাকবি। চলো। তারপর বাড়ির ভেতরে চলে গেলাম। তারপর সোজা ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকলাম। হঠাৎ পেছন থেকে কে যেন আমার মাথার মধ্যে থাপ্পড় মারলো। পেছনে ফিরে দেখি আমার মামাতো বোন লিজা। পাজি তুই? অনেক রাত হয়েছে, পাঁচশো ঘরে না গিয়ে এখনো ছাদে কি করছিস? হ্যাঁ, তারা দেখছি। কই তারা? আকাশের দিকে তাকিয়ে দেখ। তারপর লিজা যখন আকাশের দিকে তাকায়, তখন আমি লিজার মাথায় একটা থাপ্পড় দিয়ে দিলাম দৌড়। তোর শুধু একবার পাই, এখন থেকে আমাকে তোর বাবির কাছে কাছে পাবি। তারপর আমি বাসর ঘরের সামনে এসে দাঁড়ালাম। আজকে আমার বাসর রাত, ভাবলেই কেমন কেমন জানি লাগে। তারপর বাসর ঘরের ভেতরে ঢুকলাম। তারপর মেঘলা আমার পা ধরে সালাম করলো, আর আমি মেঘলাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরি। তারপর মেঘলাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে আমি মেঘলার মুখের খুব নিকটে আমার মুখ নিয়ে যাই। মেঘলার গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়েছে। তারপর আস্তে আস্তে মেঘলার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দেই। এইদিকে সামিয়া বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। হালকা হালকা বাতাসে সামিয়ার চুলগুলো এলোমেলো ভাবে উঠছে। দুপোটো চোখের জল সামিয়ার চোখ থেকে গড়িয়ে পড়ে। জীবনে কাউকে মনের অজান্তে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সে আমার হলো না। দীর্ঘ 5 বছর ধরে মাফিয়ার কিংকে খুঁজছিলাম, আর আজ তাকে পেয়েও গেছি। কিন্তু আফসোস, তুই যদি আমার হতি তাহলে কোনো রকম তোকে বাঁচিয়ে রাখতাম, কিন্তু তুই তো আমার হলেই না। তোকে বাঁচিয়ে রেখেও আমার কোনো লাভ হবে না, বরং ক্ষতিই হবে। তারপর সামিয়া আরাফাত ভাইকে ফোন দেয়। হ্যাঁ সামিয়া বলো।
সমস্ত মাফিয়ারও কিংকে খুঁজে পেয়ে গেছি। কি সত্যি? হুম। আমি জানতাম একমাত্র তুমি ওকে খুঁজে বের করতে পারবে, তাই তো তোমাকে এই কাজে নিয়োজিত করেছি। হ্যাঁ, সে আর কেউ না, সে হলো আমার বড় বোনের জামাই। কি? তাহলে ওকে মারতে খুব সহজ হবে। হুম। তুমি স্বাভাবিকভাবে থাকো, কিছুতেই যেন শাহরিয়া বুঝতে না পারে যে আমরা ওকে মারার প্ল্যান করছি। সময় হলে আমি তোমাকে সব প্ল্যান বুঝিয়ে দেব। আচ্ছা। আরাফাত তারপর ফোন কেটে দেয়। আগে ভাগে বলে রাখছে, এই আরাফাত হলো অনেক বড় মাফিয়া। মাফিয়া হওয়ার পর থেকেই আরাফাত শাহরিয়াকে মারার জন্য উড়ে পড়ে লেগেছে, কারণ দেশের রাজত্ব হলে শাহরিয়াকে তার পথ থেকে সরাতেই হবে। পরের দিন সকালে শাহরিয়ার মেঘলা আর তার বাবা মা একসাথে খাওয়া দাওয়া করেছে। মেঘলাকে শাহরিয়ার আম্মু খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ হলে শাহরিয়া আর মেঘলা তাদের রুমে চলে যায়। বিকেলে শাহরিয়া মেঘলাকে নিয়ে ঘুরতে বের হয়। তোমাদের শহরটা তো খুব সুন্দর। তারপর মেঘলাকে নিয়ে শহরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এসে এভাবে শাহরিয়া ও মেঘলার হাসি খুশিতে একটা বছর কেটে যায়। এই এক বছরে প্রায় সময়ই সামিয়া শাহরিয়াদের বাসায় বেড়াতে আসতো, আর বিভিন্নভাবে সামিয়া তার সমস্ত ভুলার জন্য শাহরিয়ার কাছে মাপ চাইতো, আর এক সময় মাপও পেয়ে যায়। এখন শাহরিয়ার সামনে সামিয়া খুব বিশ্বাসের পাত্রী হয়ে ওঠে। একদিন মেঘলা মাথা ঘুরিয়ে পড়ে যায়, আর শাহরিয়া মেঘলাকে নিয়ে কোলে উঠিয়ে তার রুমে গিয়ে বিছানায় শুইয়ে দেয়, আর ডাক্তারকে ফোন করে বাসায় আসতে বলে। কি হয়েছে বাবা? আমার মেঘলা মায়ের কি হয়েছে? আমিও বুঝতে পারছি না, হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যায়। আমি ডাক্তারকে ফোন করে আসতে বলছি। কিছুক্ষণ পর একজন মহিলা ডাক্তার এসে মেঘলাকে পরীক্ষা করে বলেন, আগে মিষ্টি নিয়ে আসেন, উনি মা হতে চলেছে। কি সত্যি? ইয়ে হুররে, আমি বাবা হতে চলেছি। তারপর ডাক্তার চলে যায়। তুই এখানেই মেঘলার পাশে থাক, আর গিয়ে শহরের সব মানুষকে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করছি। বলে শাহরিয়া রুম থেকে চলে গেল। কিছুক্ষণ পর মেঘলার জ্ঞান ফিরলে মেঘলা শাহরিয়াকে বলতে লাগলো, কি হয়েছিল আমার? আমি মেঘলার কপালে একটা চুমু দিয়ে মেঘলার কানে কানে বললাম, তুমি মা হতে চলেছ। কি সত্যি? আজ থেকে তুমি ঘরের কোনো কাজ করতে পারবে না, শুধু রেস্টে থাকবে, কেমন? খবর শুনে সামিয়া শাহরিয়ার বাসায় এসে শাহরিয়াকে দেখতে পেয়ে বলতে লাগলো, দুলা ভাই। আরে আরে, পেট নিয়ে এসে পড়েছে যে। আপনার সাথে আর কথা বলবো না, আপনি আবার আমাকে পেতনি বলেছেন। আচ্ছা আচ্ছা, আর বলবো না। আপু কই? উপরের ঘরে আছে। তারপর উপরের রুমে গিয়ে মেঘলাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে বলল, আপু আপু, আমার লক্ষ্মী আপু মা হতে চলেছে। হইছে হইছে, এখন ছাড়। তারপর বিকেলে শাহরিয়ার মেঘলাকে আর সামিয়াকে নিয়ে ঘুরতে যায়। ঘুরে বেড়ানোর পরে আবার বাসায় এসে পড়ে। এভাবে আস্তে আস্তে মেঘলার বাচ্চা হওয়ার দিন এসে পড়ে। মেঘলাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। মেঘলা শাহরিয়ার হাতে চেপে ধরে বলতে লাগলো, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি আরেকটা বিয়ে করে ফেলিও। কি বলছো এসব? তোমার কিছুই হবে না, তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। তারপর মেঘলাকে অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে যায়, আর শাহরিয়া বাইরে দাঁড়িয়ে থাকে। টেনশন করিস না বাবা, মাথা শান্ত রাখ। দেখিস মেঘলা কিছু হবে না। এদিকে সামিয়া বাইরে গিয়ে আরাফাতের সাথে ফোনে কথা বলতে লাগলো। এখনই উপযুক্ত সময় শাহরিয়াকে মারার। তুমি কি পাগল হয়ে গেছো? কেন? তুমি ভুলে যেও না, তুমি এখন শাহরিয়ার শহরে আছো। ওর শহরে ওকে মারতে গেলে আমরাই ধ্বংস হয়ে যাব। তাই যে করেই হোক ওর শহর থেকে দূরে নিয়ে আসতে হবে। কিন্তু কিভাবে? শাহরিয়ার শহরের বাহিরে একটা নদী আছে, নদীর পাড়ে তুমি চলে এসো। ওখানে আমার লোক আছে, ওখানে এসে তুমি শাহরিয়ারকে ফোন করে বলবে, আমাকে কেউ ওরা ধরে নিয়ে আসছে, বাঁচাও বাঁচাও, ওরা মেরে ফেলবে। এটা বললেই খেলা শুরু। বলেই ফোন কেটে দেয়। তারপর সামিয়া আরাফাতের বলা সেই জায়গায় চলে গিয়ে শাহরিয়াকে ফোন করে শাহরিয়ার ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে বলতে লাগলো, তুমি কোথায় চলে গেছো সামিয়া? দুলা ভাই, বাঁচান আমাকে,
কান্না জড়িত কণ্ঠে। কি কি হয়েছে তোমার? কোথায় তুমি? আমাকে বাঁচান, কিছু লোক আমাকে শহরের বাইরে নদীর পাড়ে ধরে নিয়ে এসেছে। ওরা আমার সর্বনাশ করে ফেলবে, বাঁচান আমাকে। দোলা ভাই প্লিজ বাঁচান, বলেই ফোন কেটে দেয়। হ্যালো হ্যালো সামিয়া। তারপর আর দেরি না করে হাসপাতাল থেকে বেরিয়ে চলে আসলাম। এ কি, তুই কোথায় যাচ্ছিস? আব্বু এমনিতেই হার্টের রোগী, সত্যিটা বললে হয়তো চিন্তা করবে, তাই মিথ্যা বললাম। আব্বু জরুরি একটা কাজ আছে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। কি এ সময় আবার তোর কি কাজ? তারপর আর কোনো কথার জবাব না দিয়ে সোজা গাড়ি নিয়ে সামিয়ার বলা জায়গায় চলে গেলাম। গাড়ি থেকে নেমে দেখি অনেকগুলো লোক সামিয়াকে বেঁধে রেখেছে। তোদের এত বড় সাহস হয়েছে বলেই দৌড়ে গিয়ে একজনকে মেরে মাটিতে শুয়ে দেই। তারপর আমি সামিয়ার হাতের বাঁধন খুলে দেই। তারপর আরো কয়েকজন লোক শাহরিয়াকে মারতে এলে শাহরিয়া তাদের এক একটাকে ধরতে ধরতে মারতে থাকে। শাহরিয়ার সাথে কিছুতেই লোকগুলো পেরেই উঠছে না দেখে এবার সামিয়া নিজেই পিছন থেকে শাহরিয়ার পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। শাহরিয়া আহ আহ বলে চিৎকার দিয়ে যখন পিছে তাকায় তখন দেখে সামিয়া তার পিঠে ছুরি ঢুকিয়ে দিয়েছে। তো তুমি? হ্যাঁ আমি, তোকে মারার জন্যই আমাকে নিয়োজিত করা হয়েছে, আর আজ শেষ পর্যন্ত দিনটা এসেই গেল। তারপর সামিয়া আরাফাতকে ফোন করে বলতে লাগলো, আরাফাত ভাই আপনার পথ ক্লিয়ার, বলে ফোনটা কেটে দিয়ে হাসতে থাকে। আরাফাত সামিয়া ধোকা দিলি তুই, সামিয়া ছাড়বো না। তারপর শাহরিয়া সামিয়ার দিকে এগোতে লাগলো। সামিয়া শাহরিয়ার বুকে লাথি মারে আর শাহরিয়া মাটিতে থুবড়ে পড়ে রক্ত মাটিতে লাল হয়ে গেছে। শাহরিয়ার চোখে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আর এদিকে শাহরিয়ার সন্তান মেঘলার গর্ভে থেকে পৃথিবীতে আসে। এখন কি হবে? আরাফাত কি শাহরিয়ার সবকিছু দখল করে মাফিয়া কিং হতে পারবে নাকি পারবে না? তারপর সামিয়া ওখান থেকে চলে গেল। আস্তে আস্তে সমস্ত লোক চলে গেল। হঠাৎ আকাশ থেকে টপ টপ ফোঁটা পানি শাহরিয়ার দেহে পড়তে শুরু করলো। এদিকে হাসপাতালে শাহরিয়ার আব্বু আম্মু শাহরিয়ার জন্য অনেক টেনশনে আছে। এখানে শাহরিয়ার কেন আসছে না? কিছুক্ষণ পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলে শাহরিয়ার আম্মু বলতে লাগলো, ডক্টর ডক্টর মেঘলা আর বেবি ঠিক আছে তো? দুজনেই ঠিক আছে। তারপর শাহরিয়ার আব্বু আম্মু ভিতরে গিয়ে দেখতে পেল মেঘলার ছেলে হয়েছে। তারপর শাহরিয়ার আম্মু মেঘলার ছেলেকে কোলে নিল। কিছুক্ষণ পর মেঘলার জ্ঞান ফিরলে শাহরিয়ারকে দেখতে না পেয়ে বলতে লাগলো, আম্মু শাহরিয়া কোথায়? আমরাও কখন থেকে ওকে খুঁজছি, কখন যে হাসপাতাল থেকে চলে গেছে এখনো আসে না। ওকে ফোনেও পাচ্ছি না। আব্বু ওর কোনো কিছু হয়ে যায়নি তো? আরে তুমি টেনশন করো না, ও ঠিকই চলে আসবে। ওগো তুমি একটু খুঁজে দেখো না। আচ্ছা আমি দেখতেছি। তারপর শাহরিয়ার আব্বু আম্মু হাসপাতাল থেকে বের হয়ে সামিয়াকে দেখতে পেয়ে বলতে লাগলো, সামিয়া তুমি কোথায় চলে গিয়েছিলে? না মানে একটা কাজ ছিল। ও আপু আর বেবি ঠিক আছে তো? হ্যাঁ দুজনেই ঠিক আছে। আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন? আরে দেখ না, শাহরিয়ারকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওকে আর পৃথিবীতে খুঁজে পাবেন না, বিড়বিড় করে বলল। কিছু বললে নাকি? না না কিছু বলি নাই। তাহলে আমি যাই। হ্যাঁ। তারপর হাসপাতালের ভিতরে গিয়ে যে রুমে মেঘলাকে শিফট করা হয়েছে সেই রুমে গিয়েই মেঘলার বেবিকে কোলে নেয়। বেচারা শাহরিয়ার নিজের সন্তানের মুখটাও দেখতে পেল না। মেঘলাকে বাসায় নিয়ে আসা হয়েছে 2 দিন হয়ে গেল। এই 2 দিনে মেঘলার বাবা মা এসে মেঘলাকে দেখেও চলে গেছে, কিন্তু সামিয়া এখনো যায়নি। 2 দিন হয়ে গেল, এখনো শাহরিয়াকে কোথাও পাওয়া যায়নি। মেঘলা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। শাহরিয়ার আম্মু নানাভাবে মেঘলাকে সান্ত্বনা দিচ্ছে। শাহরিয়ার আব্বু আম্মু খুব চিন্তায় পড়ে যায়। পরের দিন একটা অ্যাম্বুলেন্স শাহরিয়ার বাসার সামনে এসে থামে। বাসার সামনে অ্যাম্বুলেন্স দেখে মেঘলা বাদে বাসা থেকে সবাই বের হয়ে বাইরে আসে। অ্যাম্বুলেন্সের ভিতর থেকে কয়েকজন লোক একটা লাশ বের করে। এইটা কার লাশ? এখানে কেন নিয়ে এসেছো?
কিন্তু লোকগুলো কোনো কথা না বলে লাশের উপর থেকে কাপড়টা সরিয়ে দেয়। শাহরিয়ার আব্বু আম্মু লাশটা দেখে বলে জোরে জোরে চিৎকার ও মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে। না না, এ আমার ছেলে হতে পারে না। প্লিজ শান্ত হন একটু। বাইরে চিৎকার চেঁচামেচি শুনে মেঘলা তার সন্তানকে কোলে নিয়ে বাসার বাইরে এসে বলতে লাগলো, কি হয়েছে এখানে? আর এই লাশ কার? এখানে কেন? কিন্তু কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ। তারপর মেঘলা লাশের দিকে আস্তে আস্তে গিয়ে বলতে লাগলো, আম্মু এই লাশটা কার? মুখটা ভালো করে চেনা যাচ্ছে না। কি হলো বলছে না কেন? শাহরিয়া বলে কান্না করতে থাকে। কথাটা শুনে মেঘলা কিছুক্ষণ নিঃশব্দ থেকে পরে হাউমাউ করে কান্না করতে থাকে। মেঘলার কান্না দেখে মেঘলার কোলে থাকা তার অবুঝ নিষ্পাপ সন্তান কাঁদতে শুরু করলো। তোর কান্না দেখে আজ কেন জানি আমার আনন্দ লাগছে। আরো কান্না কর আপু, আরো কান্না কর, যত খুশি কান্না কর। শাহরিয়ার আর ফিরে আসবে না। তারপর আস্তে আস্তে খবরটা সারা শহরে ছড়িয়ে পড়ে। সমস্ত মানুষের চোখে আজ জল গড়িয়ে পড়ছে। যে মানুষটা সবসময় মানুষের বিভিন্ন বিপদে পাশে থাকতো, যে মানুষটার জন্য মানুষ আজ শান্তিতে বসবাস করছে, সেই মানুষটা আর বেঁচে নেই। শাহরিয়ার মৃত্যু নিয়ে দেশে হইচই সৃষ্টি হয়ে গেছে। কারো চোখ থেকে জল পড়ছে, আবার কারো মুখ থেকে বের হচ্ছে হাসি। শাহরিয়াকে কবর দিয়ে শাহরিয়ার বাবা বাসায় এসে কান্না করে দেয়। আর মেঘলাকে তো কিছুতেই সামলানো যাচ্ছে না। মেঘলা কিছুতেই শাহরিয়ার মৃত্যু মেনে নিতে পারছে না। আজ 15 দিন হয়ে গেল শাহরিয়ার মৃত্যু হয়েছে। দিনে দিনে শাহরিয়ার ব্যবসা ধ্বংসের দিকে যেতে শুরু করলো। শাহরিয়ার ছাড়া মাফিয়ার সব ছেলেপুলেগুলো ভেঙে পড়েছে। আর আরাফাত তার দলবল নিয়ে শাহরিয়ার লোকজনকে মারতে শুরু করে দিল। শাহরিয়ার নাম আরাফাত দেশ থেকেই স্থায়ী মুছে ফেলতে চায়। এখন কেই বা শাহরিয়ার সমস্ত কিছুর দায়িত্ব নেবে? শাহরিয়ার শহরে আরাফাতের লোকজন এসে ভাঙচুর শুরু করে দিছে। এদিকে আসিফ তাড়াতাড়ি করে শাহরিয়ার বাসায় যায়। আসিফ হলো শাহরিয়া দলের একজন। আসিফ শাহরিয়ার আব্বু আম্মুকে বলতে লাগলো, আঙ্কেল আরাফাতের লোকজন শহরের ভিতরে ঢুকিয়ে ভাঙচুর শুরু করে দিয়েছে, আর শহরের মানুষগুলোকে মারছে। অনেক মানুষকে তো মারতে মারতে মেরেই ফেলেছে। পুলিশ ও আরাফাতের ভয়ে কিছু করতে পারছে না। তোমরা কিছু করো। শাহরিয়ারের মৃত্যুতে মাফিয়ার সমস্ত লোক ভেঙে পড়েছে, আর এই সুযোগেই অন্য মাফিয়া আক্রমণ করেছে। ইতিমধ্যে আমাদের অনেক লোককেই মেরে ফেলেছে। এভাবে যদি আমাদের সব লোককে মেরে ফেলে তাহলে আরাফাতকে আর কেউ ঠেকাতে পারবে না। তারপর দেশে হত্যা, মারামারি ও বিভিন্ন ধরনের খারাপ কাজ শুরু করে দিবে, যা যতদিন শাহরিয়ার থাকতে করতে পারে নাই। জানি না এখন কি হতে চলেছে। হঠাৎ মেঘলা তার রুম থেকে এসে বলতে লাগলো, আমি শাহরিয়ার সমস্ত কিছু দায়িত্ব নিতে চাই। কি বলছো কি তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? শাহরিয়ার একটা ইচ্ছে ছিল, ওই এই দেশটাকে সবসময় শান্তি মুক্ত রাখতে চায়। কিন্তু আমি কি করে ওর এই ইচ্ছেটা অপূর্ণ রাখি? আপু, তুই কি পাগল হয়েছিস? তুই চুপ করে থাক, কথা বলিস না। যেদিন আমি শাহরিয়ার খুনিকে খুঁজে পাবো সেদিন হবে ওর শেষ দিন। তারপর মেঘলা তার সন্তানকে শাহরিয়ার আম্মুর কাছে দিয়ে আবার রুমে গিয়ে শাহরিয়ার বন্দুকটা নিয়ে এসে বলতে লাগলো, আমাকে শাহরিয়ার আস্তানে নিয়ে চলো আসিফ। জি ম্যাডাম, চলেন। তারপর মেঘলা গাড়ি নিয়ে শাহরিয়ার আস্তানায় চলে গেল। শাহরিয়ার আস্তানায় এসে মেঘলা সমস্ত মাফিয়ার লোককে বলতে লাগলো, এখন থেকে শাহরিয়ার সমস্ত দায়িত্ব আমি পালন করব। তোমরা সবাই তৈরি হয়ে নাও। আর আমাদেরকে হেরে গেলে চলবে না, আমরাই জিতবো। আর আমাদের শহরে আরাফাতের যত লোক ভাঙচুর করেছে তাদের সবাইকে মেরে গাড়ি করে আরাফাত আস্তানায় ফেলে দিও। তারপর মেঘলার কথা অনুযায়ী মাফিয়ার সব লোকজন শক্তিশালী অস্ত্র নিয়ে শহরে থাকা আরাফাতের সব লোককে মেরে গাড়ি করে আরাফাতের আস্তানায় ফেলে দেয়। নিজের লোকের একসাথে এতগুলো লাশ দেখে চমকে যায় আরাফাত। কিছুক্ষণ পর মেঘলা আরাফাতের আস্তানায় যায়। মেঘলাকে দেখে আরাফাত বলতে লাগলো, আরে দেখো কে এসেছে আমাদের মারতে। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা,
নাইলে তোর শাহরিয়ারকে যেভাবে মেরেছি তার থেকেও ভয়ঙ্কর ভাবে তোকে মারবো। কিছুক্ষণ পর তোর মুখ থেকে আর হাসি বের হবে না, কিন্তু তোর চোখ থেকে পানি ঠিকই পড়বে। তারপর মেঘলা ইশারা দেওয়ার সাথে সাথে হাজারো বন্দুকের গুলি আরাফাতের সমস্ত লোকের দেহে ভেদ করে ফেলে। আরাফাতের সমস্ত লোক মারা গেছে, শুধু আরাফাত বেঁচে আছে। আমাকে মাফ করে দাও। মাফ? আর তোকে ভুলেও না। তারপর মেঘলা আরাফাতের হাতে গুলি করে। গুলি লাগার সাথে সাথে আরাফাত জোরে চিৎকার দেয়, আর আরাফাতের হাত থেকে রক্ত পড়তে থাকে। প্লিজ আমাকে মেরো না, হাত জোর করে বলছি, আমাকে মাফ করে দাও। তারপর মেঘলা আরাফাতের অন্য হাতে গুলি করে। এবারও আরাফাত জোরে চিৎকার করে দেয়, আর আরাফাতের হাত থেকে টক টক করে রক্ত মাটিতে পড়তে থাকে। প্লিজ আমাকে ছেড়ে দাও। আর একটা কথা, আমার কথায় যে শাহরিয়ারকে মেরেছে সে হলো বাকিটা বলার আগে আরাফাতের দেহে মেঘলা একের পর এক গুলি করে দেয়, আর আরাফাত মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। এই আস্তানে আগুন লাগিয়ে দিও বলে বাসার উদ্দেশ্যে চলে গেল। তারপর মাফিয়ার সব লোকজন আরাফাতের আস্তানায় আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। আগুনে আস্তানা সহ আরাফাত ও তার লোকজন মৃত লাশগুলো পুড়ে ছাই হয়ে যায়। মেঘলা বাসায় আসলে শাহরিয়ার আব্বু বলতে লাগলো, তুমি ঠিক আছো তো মেঘলা মা? হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। আর আরাফাত ও তার দলবলকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। সামিয়া মেঘলার এই কথাটা শুনে সামিয়া মনে মনে বলল, আরাফাত আবার আমার ব্যাপারে কিছু বলে নাই তো? ধরো তোমার ছেলেকে, আমার কাছে একদমই থাকতে চায় না, শুধু কান্না করে। তারপর মেঘলা তার ছেলেকে কোলে নিয়ে বলতে লাগলো, ওলে ওলে ওলে, খালি কান্না করে কেন? এই তো আম্মু আছি তো। 5 বছর পর শহরে পা রাখলো। সব মানুষের ভালোবাসার পাত্র শাহরিয়ার। শহরটা খুব পাল্টে গেছে। এখন কি আমার কথা মনে আছে সবার? আম্মুকে আমার জন্য রোজ চোখের পানি ঝরাই। মেঘলার মনে কি এখনো আমি আছি? আমার সন্তান কি বেঁচে আছে না মরে গেছে? এইসব ভাবছি আর আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম। হঠাৎ একটা লোকের সাথে ধাক্কা খেলাম। এই ভাই, চোখে দেখতে পান না নাকি? না, মানে খেয়াল করি নাই, মাফ করবেন। আরে সমস্যা নাই। আর আপনার মুখ কাপড় দিয়ে ঢাকা কেন? এমনি। ও আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আচ্ছা, এই শাহরিয়ারটা কে? কি বলছেন কি আপনি? শাহরিয়ারকে চেনেন না? না, মানে আমি এ শহরের নতুন। শাহরিয়ার হলো এ শহরের মানুষের চোখের মণি। শাহরিয়ারকে সবাই এক নামে চেনে। অনেক বড় মনের মানুষ তিনি। সে মারা গেছে, কিন্তু এখনো শাহরিয়ারের নাম মানুষের অন্তরে অন্তরে রয়েছে। আচ্ছা, ওর লাশটাকে আপনি দেখেছিলেন? হ্যাঁ দেখছি, কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে ওইটাই শাহরিয়ারের লাশ ছিল। কারণ লাশটির দেহে শাহরিয়ারের ব্যবহৃত সমস্ত জিনিস পাওয়া গেলেও কিন্তু মুখটা কিছুতেই চেনা যাচ্ছিল না। আর কিছু বলতে পারবো না, আমার একটা কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে। তারপর লোকটি চলে যায়। তার মানে এখনো সবার আমার কথা মনে আছে। আস্তে আস্তে সামনে এগিয়ে দেখলাম অনেক মানুষজন লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমি একটা লোককে জিজ্ঞেস করলে লোকটি বলল, এখানে গরিব লোকদের কাপড় দেওয়া হচ্ছে। কে দিচ্ছে? শাহরিয়া ভাইয়ের স্ত্রী মেঘলা। মেঘলা? আমি এখন সবার সামনে আসতে পারবো না, তাই আমাকেও লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়ানোর আমার প্রধান কারণ, অনেক বছর পর মেঘলার মায়াবরা মুখটা খুব কাছ থেকে দেখা। আমার মুখটা কাপড় দিয়ে আরো ভালো করে ডেকে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপর আমার সিরিয়াল যখন এলো, আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে মেঘলার সামনে গিয়ে মেঘলার দিকে তাকিয়ে রইলাম। কতদিন পর মেঘলার মায়াবরা মুখটা দেখছি। আগের চেয়ে অনেকটা শুকিয়ে গেছে। হঠাৎ আমার চোখের দৃষ্টি গিয়ে পড়লো মেঘলার পেছনে থাকা সামিয়ার উপর। প্রচন্ড রাগী চোখে সামিয়ার দিকে তাকিয়ে রইলাম। কি হলো? আপনি কাপড় নিচ্ছেন না কেন? তার কোনো দরকার নাই, যে কারণে লাইনে দাঁড়িয়েছিলাম তা হয়ে গেছে বলেই আমি সেখান থেকে চলে গেলাম। কে লোকটি কাপড় না নিয়ে চলে গেল? আরে ছাড় না, কোনো পাগল হতে পারে।
গরিবদের কাপড় দেওয়ার পর মেঘলা আর সামিয়া সেখান থেকে বাসায় আসলে মেঘলার 5 বছরের ছেলে আরিফ দৌড়ে এসে মেঘলার কোলে উঠে বলতে লাগলো, আম্মু আম্মু, আমাদের বাসায় একটা নতুন কাজের লোক আসছে, আর কাজের লোকটা না খুব ভালো। তাই নাকি? তুমি উপর রুমে গিয়ে খেলা করো, যাও। আরিফ উপরের রুমে চলে গেল। আম্মু আম্মু, কি হয়েছে মেঘলা মা? বাড়িতে বলে নতুন কাজের লোক রাখছো? হ্যাঁ, ছেলেটা খুব ভালো। চেনা নাই জানা নাই, আর অমনি একটা কাজের ছেলে বাড়িতে রেখে দিলে। আচ্ছা, ছেলেটি কই? ওকে ডাকো। ছেলেটি রান্নাঘরে রান্না করছে। তারপর আম্মু ছেলেটিকে ডাকলো। দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটি রান্নাঘর থেকে আসে। মেঘলার কাজের ছেলেটিকে দেখে বলতে লাগলো, তোমাকে কেমন জানি চেনা চেনা লাগতেছে। কত কষ্ট করে নকল দাড়ি মোছ লাগিয়ে ছদ্মবেশ নিলাম, তাও বলছে চেনা চেনা লাগছে মনে মনে। আচ্ছা যাই হোক, যাও তুমি গিয়ে রান্না করো। তারপর মেঘলা তার রুমে চলে গেল। দুপুরে সবাই ড্রয়িং টেবিলে বসে খাবার খাচ্ছে, আর শাহরিয়া ডাইনিং টেবিলে একটু পাশে দাঁড়িয়ে আছে। শাহরিয়ার আম্মু খাবার মুখে নিতেই কান্না করে দেয়। কান্না করছেন কেন? তোমার মতো রান্না আমার ছেলেও আমাকে মাঝে মধ্যে রান্না করে খাওয়া। যত সব ঢং। আরে তোমার ছেলের রান্নাই এটা। সবার খাওয়া দাওয়া হলে যে যার রুমে চলে গেল, আর শাহরিয়া সবশেষে খেতে বসলো আর মনে মনে ভাবতে লাগলো, শেষ পর্যন্ত নিজের বাসায় ছদ্মবেশে কাজের লোক সেজে আসতে হলো। হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে আমাকে বলতে লাগলো, আঙ্কেল আপনি এখনো খাচ্ছেন? কিন্তু তুমি কে? আমি আরিফ, এই বাড়ির নেতা। সবাই আমার কথা শুনে, এখন থেকে তুমিও আমার কথা শুনবা। কথা কানে গেছে? বাচ্চা ছেলেটার কথা শুনে আমি কাশতে শুরু করলাম। তারপর ঢক ঢক করে 1 গ্লাস পানি খেলাম। আচ্ছা, তোমার আম্মুর নাম কি? আমার আম্মুর নাম মেঘলা। তার মানে আরিফ আমার ছেলে। খাওয়া ছেড়ে টেবিল থেকে উঠে আরিফকে জড়িয়ে ধরলাম, আর আমার চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়তে লাগলো। রাতে রান্না করা খাবারগুলো রান্নাঘর থেকে আনার জন্য রান্নাঘরে গিয়ে দেখি সামিয়া খাবারগুলোর মধ্যে কি যেন মেশানোর চেষ্টা করছে। এই খাবারগুলোর সাথে কি মেশানোর চেষ্টা করছেন? কই কিছু না তো। তাহলে আপনি রান্নাঘরে কি করছেন? দেখছিলাম আর কি, খাবারগুলো কেমন হয়েছে। দেখতে আসছেন না খাবারগুলোর মধ্যে কিছু মেশাতে আসছেন? মানে কি বলতে চাচ্ছ তুমি? বলতে চাচ্ছি আপনি খাবারগুলোর মধ্যে কিছু মেশাতে যাচ্ছিলেন, কিন্তু আমি এসে পড়েছি বলে আপনি কিছু মেশাতে পারেন নাই, তাই তো? তোর এত বড় সাহস, আমাকে অপরাধ দিচ্ছিস? বলে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়, তারপর চলে যায়। কন্ট্রোল, পরে শুধু আসলে সবকিছুর জবাব দিয়ে দেব। তারপর আমি খাবারগুলো ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে দেই। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে সে চলে গেল। তারপর আমিও সবার শেষে খাবার খেয়ে আমার জন্য যে রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে সেই রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন মেঘলা ফোনে সামিয়ার সাথে কথা বলতেছে। কি রে, তুই কোথায়? আর আরিফকে কেউ কোথাও খুঁজে পাচ্ছে না। আরিফকে আর খুঁজে পাবিও না, কারণ আরিফ আমার কাছে। আরে আগে বলবি না? আরিফকে কোথাও না পেয়ে আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আগে পুরো কথাটা তো শোন। কি? তোর ছেলে এখন আমাদের শহরে। যদি তোর ছেলেকে বাঁচাতে চাস তাহলে আমার আস্তানায় চলে আস, আর তোর সাথে যদি কোনো মাফিয়ার লোকজন নিয়ে এসেছিস তাহলে তোর ছেলেকে সারা জীবনের মতো ভুলে যা। না না সামিরা, আমার ছেলে কোনো ক্ষতি করিস না। আমি এক্ষুনি তোর আস্তানায় আসছি। আড়াল থেকে শাহরিয়া সব কথাগুলো শুনে ফেলে। তারপর মেঘলা ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে সামিয়ার আস্তানার উদ্দেশ্যে রওনা দেয়। কথাবার্তা শুনে যা বুঝলাম আমার ছেলে কোনো বড় ধরনের বিপদে আছে। আমাকে তাড়াতাড়ি সামিয়ার আস্তানায় যেতে হবে, আর তার আগে আমাকে আমার আস্তানায় যেতে হবে। যেই বাবা সেই কাজ। তাড়াতাড়ি করে আমার আস্তানায় গিয়ে পৌঁছালে আমার নকল দাড়িমুছ খুলে আস্তানার ভিতরে চলে গেলাম। শাহরিয়াকে দেখে মারিয়ার সব লোকজন কি বলবে কিছুই বুঝতে পারছে না। সবাই শাহরিয়ার ভাই বলে চিৎকার করে। শাহরিয়ার ভাই, আপনি বেঁচে আছেন?
আমি বেঁচে আছি। এখন এত কিছু বলার সময় নেই। তোমরা সবাই যার যার অস্ত্র নিয়ে তৈরি হও। আমার ছেলে বিপদের মধ্যে আছে, আমার ছেলেকে উদ্ধার করতে হবে। তাই সবাই আমার সাথে সামিয়ার আস্তানায় চলো। তারপর শাহরিয়ার মাফিয়ার সমস্ত লোককে সামিয়ার আস্তানার উদ্দেশ্যে চলে যায়। মেঘলা সামিয়ার আস্তানায় পৌঁছে, আমি জানতাম আপু তুই তোর ছেলেকে বাঁচাতে ঠিকই আসবি। এসবের মানে কি? এই নে, এই কাগজে সাইন কর। এটা কিসের কাগজ? এটা সম্পত্তির কাগজ। শাহরিয়ারের আব্বু তোর নামে সমস্ত সম্পত্তি লিখে দিছে, সেটা আমি জানি। তাই তুই এই কাগজে সাইন করে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিবি। না, আমি সাইন করব না। আহা, আমার আপুটা সাইন করবে না? সবাই শোনো, আমার আপু সাইন করবে না, তুই সাইন করবি, অবশ্যই করবি। তোর পিছনে তো তাকিয়ে দেখ। তারপর মেঘলা পিছনে তাকিয়ে দেখে আরিফের গলায় সামিয়া একজন লোক ছুরি ধরেছে। আম্মু আম্মু আমাকে বাঁচাও, এই পচা লোকটা আমাকে মেরে ফেলবে। ভয় পেও না আরিফ, আমি আছি তো। সামিরা প্লিজ তুই আমার ছেলেকে ছেড়ে দে। তাহলে কাগজে সাইন কর। কাজটা কিন্তু তুই ঠিক করিস না। কোনটা ঠিক করছি আর কোনটা ভুল করছি সেটা তোকে বলতে হবে না। সাইন কর তাড়াতাড়ি, না হলে শাহরিয়ারকে যেভাবে মারছি সেভাবে তোর ছেলেকেও মেরে দিব। তার মানে তুই? হ্যাঁ, আমি শাহরিয়ারকে নিজ হাতে হত্যা করেছি। তুই এটা করতে পারলি? তাড়াতাড়ি সাইন কর, না হলে তোর ছেলেকে মেরে ফেলতেও আমার হাত কাঁপবে না। তারপর যখন মেঘলা কাগজে সাইন করবে তার আগে শাহরিয়ার আস্তানার ভিতরে ঢুকে সামিয়ার দুজন লোককে মেরে মাটিতে শুইয়ে দেয়। কে রে তুই? আমার লোককে মেরেছিস? তোর মুখ থেকে কাপড়টা সরা। তারপর শাহরিয়া তার মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেলে। শাহরিয়াকে দেখে মেঘলা এক দৃষ্টিতে শাহরিয়ার দিকে তাকিয়ে থাকে। আর সামিয়ার তো ভয়ে গলা শুকিয়ে গেছে। শাহরিয়া, তুমি বেঁচে আছো? হ্যাঁ, আমি বেঁচে আছি। সেই দিন তুই আমার দেহে ছুরি ঢুকিয়ে দেওয়ার পর ভালো করে পরীক্ষা করে দেখিস নাই যে আমি বেঁচে আছি না মারা গেছি। তা না করে তুই চলে গিয়েছিলি। সাইমা, এটা ছিল তোর সবচেয়ে বড় ভুল। তুই চলে যাওয়ার পর সব লোকজনও চলে যায়। তার কিছুক্ষণ পর একজন ভদ্রলোক আমাকে হাসপাতাল নিয়ে যায়। আমি পরিপূর্ণ সুস্থ হতে প্রায় 2 মাস লেগে যায়। আমি সুস্থ হওয়ার পর ভদ্রলোকটি তার গাড়ি করে আমাকে আমার বাসার উদ্দেশ্যে নিয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে ভদ্রলোকটি শুধু মাথা ফেটে গিয়েছিল আর আমার মাথায় খুব বেশি আঘাত লাগে, যার ফলে আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম, কিছুই মনে করতে পারছিলাম না। তারপর লোকটি আমাকে অনেক বড় বড় হাসপাতালে চিকিৎসা করিয়েছিল, কিন্তু তাও কোনো লাভ হয় নাই। তাই ভদ্রলোকটি আমাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যায় আর আমার সুস্থ হতে হতে অনেক বছর কেটে যায়। আমি তো বেঁচে আছি, কিন্তু তুই এইবার বাঁচবি না। তারপর যে লোকটি আরিফের গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছে, শাহরিয়া সেই লোকটিকে মাথায় গুলি করে এবং লোকটি মাটিতে থুবড়ে পড়ে মারা যায়। আর আরিফ দৌড়িয়ে এসে মেঘলার কাছে যায়। কিছুক্ষণ পর শাহরিয়ার সমস্ত লোক আস্তানার ভিতরে এসে সামিয়ার সব লোককে মেরে ফেলে। তারপর শাহরিয়া আস্তে আস্তে সামিয়ার কাছে গিয়ে ঠাস ঠাস করে সামিয়ার গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে সামিয়া মাটিতে ছিটকে পড়ে আর সামিয়ার ঠোঁট বেয়ে রক্ত পড়তে থাকে। তারপর শাহরিয়া আস্তে আস্তে বন্দুক নিয়ে সামিয়ার দিকে এগোতে লাগলো। তারপর সামিয়া উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, না 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 শাহরিয়া, প্লিজ আমাকে মেরো না, আমি তোমার শালি হই। তারপর আমি বন্দুক ছুড়ে মেরে সামিয়ার দিক থেকে মুখ ঘুরিয়ে নিলাম। আপু আপু, তুই তো কিছু বল, আমাকে ছেড়ে দিতে বল না, আমি তো ছোট বোন হই। মেঘলা ঠাস ঠাস করে সামিয়ার দুগালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে সামিয়া মাটিতে বসে পড়ে। তারপর শাহরিয়ার একজন লোক বন্দুক নিয়ে সামিয়ার সামনে গিয়ে দাঁড়ায় আর সামিয়া তার চোখ বন্ধ করে ফেলে। আজকে সামিয়ার জীবনের শেষ দিন। সামিয়ার চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। সামিয়া মনে মনে বলছে, যদি আমাকে আরেকটা সুযোগ দেওয়া হতো, কিন্তু আমার মতো বিশ্বাসঘাতককে কে বা আরেকবার সুযোগ দিবে? তারপর লোকটি বন্দুক দিয়ে সামিয়াকে টার্গেট করে। তারপর লোকটি সামিয়াকে বন্দুক দিয়ে টার্গেট করে গুলি করার আগেই শাহরিয়ার বলল,
থামো, সামিয়াকে ছেড়ে দাও। বলার সাথে সাথে লোকটি সামিয়ার উপর গুলি চালানো বন্ধ করে দেয়। শাহরিয়ার বলা কথা শুনে সামিয়া এবার তার চোখ খুলে তাকায়। কি বলছো কি? ভুল মানুষ করেই, আবার ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যায়। তারপর আমি সামিয়ার সামনে গিয়ে বললাম, কেন কেন করেছো এইসব? এইসব করে কি বা পেলে? তোমার জীবন সম্পর্কে একবার ভাবো, ভালো হয়ে যাও, নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নাও। আমি তোমার মতো মানুষ আর দেখিনি, এত কিছু করার পরও আমাকে মাফ করে দিলে। তোমার মতো মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আপু, খুবই ভাগ্যবান যে তোমার মতো একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে। আরিফ, ওই যে শাহরিয়া তোমার বাবা, যাও। তারপর আরিফ দৌড়ে গিয়ে শাহরিয়াকে জড়িয়ে ধরে। বাবা, তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। আমার লক্ষ্মী ছেলে, সোনা ছেলে। বাবা বাবা, জানো আম্মু আমাকে শুধু শুধু বকা দেয়, তুমি একটু আম্মুকে বকা দিয়ে দাও তো। কি, তোমার আম্মুর এত বড় সাহস আমার ছেলেকে বকা দেয়? তারপর আমি আরিফকে কোলে নিয়ে মেঘলার সামনে গিয়ে বললাম, তুমি আমার ছেলেকে বলে মেঘলার রাগে দৃষ্টি দেখে আর কিছুই বলতে পারলাম না। কিছু বলবে? কই কিছু না। আমার এসব কাণ্ড দেখে সবাই হাসতে থাকে। তারপর আমি মাফিয়ার সব লোকদের চলে যেতে বলি, তারা সবাই চলে যায়। তারপর আমি মেঘলা আর সামিয়াকে নিয়ে শ্বশুর বাড়িতে গেলাম। মেঘলার মা বাবা আমাকে দেখতে পেয়ে অনেক খুশি। তারপর তাদের সাথে অনেক কথাবার্তা বলে মেঘলা আর আরিফকে নিয়ে আমার বাসার উদ্দেশ্যে চলে গেলাম। আমাদের বাসায় আসতে আসতে রাত হয়ে যায়। গাড়ি থেকে নেমে মেঘলা কলিং বেল বাজালো, আর আমি মেঘলা আর আরিফের পেছনে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর আম্মু দরজা খুলে দিয়ে মেঘলাকে বলতে লাগলো, মেঘলার মা, তোমরা কোথায় চলে গিয়েছিলে? আর তোমাদের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটি কে? তারপর আমি আম্মুর দিকে ঘুরে তাকাই। আম্মু আমাকে দেখতে পেয়ে সোজা জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুই বেঁচে আছিস বাবা? এতদিন কোথায় ছিলি? তোর জন্য আমি প্রতিটা দিন আমার চোখে পানি ফেলেছি। আম্মু আম্মু, আমি ফিরে এসেছি তো, এখন আর কান্না করো না। আয় বাবা, তাড়াতাড়ি ভেতরে আয়। তারপর বাসার ভেতরে গিয়ে দেখি আব্বু সোফায় বসে চা খাচ্ছে আর টিভি দেখছে। আমাকে দেখে আব্বুর চায়ের কাপ হাত থেকে পড়ে যায় আর বসা থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। বাবা, তুই বেঁচে আছিস? জানিস তুই ছাড়া আমরা কত কষ্টে ছিলাম। এখন আমি এসে গেছি তো বাবা, আর কান্না করো না। রাতে খাবার টেবিলে বসে শাহরিয়ার দেখে কত রকমের খাবার সাজিয়ে রাখা হয়েছে। আম্মু, কষ্ট করে এত রান্না করার কি দরকার ছিল? আরে আমি রান্না করি নাই তো, সব খাবার মেঘলা রান্না করেছে। কি, আগে বলবা না? দাও দাও, তাড়াতাড়ি খাবারগুলো বেড়ে দাও। কতদিন পর বউয়ের হাতের রান্না খাবো। আচ্ছা দিচ্ছি। তারপর আম্মু খাবার বেড়ে দিল আর আমি খেতে শুরু করে দিলাম। কিছুক্ষণ পর আব্বুর সাথে আরিফও এসে খেতে শুরু করে দিল। একটু পর আম্মু আর মেঘলাও খেতে বসে পড়লো। জানো, মেঘলা কাজের জন্য যেই ছেলেটাকে রেখেছিল, ওই ছেলেটাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো আম্মু? দেখো, আবার কিছু চুরি করে নিয়ে পালিয়ে যায় নাই তো? আমি চোর না। আরে তুমি কেন চোর হতে যাবে? কারণ কাজের ছেলেটা তো আমিই ছিলাম। কি? তার মানে তুই কাজের ছেলে সেজে বাড়িতে ছিলি? আম্মা। তারপর খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। রাত প্রায় 12টা। আরিফ এখন ঘুমের দেশে। শাহরিয়ার আর মেঘলা বেলকুনিতে নিরিবিলি দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে মেঘলা বলতে লাগলো, তাহলে লাশটা কার ছিল যাকে সবাই তুমি ভেবেছিল? ওটা মর্গের কোনো লাশ ছিল। ভদ্রলোকটি আমাকে দেখেই চিনে ফেলেছিল যে আমি কে। আমার কোনো ক্ষতি হতে পারে ভেবে আমার নিরাপত্তার জন্য লোকটি আমার কিছু ব্যবহৃত জিনিস লাশটিকে পড়িয়ে যে জায়গা থেকে আমাকে হাসপাতালে নিয়ে আসছিল সেই জায়গায় লাশটাকে রেখে দিয়ে আসে। ও। তারপর মেঘলা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে। তারপর আমি মেঘলার গালে কপালে চুমো দিয়ে মেঘলাকে আমার বুকে শক্ত করে জড়িয়ে ধরি।
পরের দিন সকালে শাহরিয়া ঘুমাচ্ছিল আর আরিফ শাহরিয়াকে ডাকতে লাগলো। বাবা বাবা তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে আমার লক্ষ্মী ছেলেটার? আরেকটু ঘুমাই না। আরে বাবা তাড়াতাড়ি ওঠো, তুমি বেঁচে আছো শুনে শহরের সব মানুষ তোমাকে দেখার জন্য বাসার সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে। কথাটা শুনে লাফ দিয়ে উঠে বললাম, আচ্ছা তোমার আম্মু কোথায়? আম্মু রান্না করে রান্না করছে। ও, তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যালকনিতে যাওয়ার সময় আরিফ বলতে লাগলো, বাবা কি করছো? সাংবাদিকও আছে, এই নাও সানগ্লাসটা পরে যাও। আমার লক্ষ্মী ছেলে, শোনা ছেলেটার মাথায় বুদ্ধি আছে। তারপরে সানগ্লাসটা পরে ব্যালকনিতে গিয়ে আমার ডান হাতটা উপরে তুললাম। বেলকুনিতে শাহরিয়াকে দেখতে পেয়ে শহরের সব মানুষ খুশিতে হইচই শুরু করে দেয়। আজ শহরের প্রতিটা মানুষের মুখেই হাসি, কেউ কেউ তো খুশিতে কান্না করে দিছে। শাহরিয়াকে আবার ফিরে পাওয়ায় সব মানুষ আনন্দে দিশেহারা।